সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইংলিশ থেরাপি চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার এই চ্যানেলের উদ্দেশ্যটা হলো খুব সুন্দর সহজভাবে ইংরেজি গ্রামারকে ব্যাখ্যা করা, বোঝানো। আশা করি যাদের গ্রামারের দুর্বলতা আছে তাদের সেই দুর্বলতা কেটে যাবে, তারা যদি নিয়মিত আমার ক্লাস ফলো করো। এছাড়া যারা ইংলিশ গ্রামার শিখতে চান বিভিন্ন কারণে, চাকরির ইন্টারভিউ বা অন্য কিছুতে, তো তাদেরও আমার এই ক্লাস থেকে উপকার হবে। এবং আমার এই ক্লাসে নিয়মিত ফলো করলে তাদের ফ্রি হ্যান্ড রাইটিংটাও ভালো হবে, স্পিকিংও ভালো হবে। তো সবাইকে আর কথা না বাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। সরাসরি ক্লাসে ফিরে যাই। ওকে, ধন্যবাদ। ক্লাসের আমরা সেন্টেন্স থেকে শুরু করি। সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য। বাক্য তোমরা অবশ্য সেন্টেন্স জানো, তারপরেও একটু ক্লিয়ার করছে যে সঠিকভাবে সাজানো শব্দ সমষ্টি যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে বা বলা হয়। এখন এখানে দেখো যে দুইটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে সঠিকভাবে সাজানো, আরেকটা হলো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ। এখন সঠিকভাবে সাজানো সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জড। আরেকটা হলো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ, ক্লিয়ার এক্সপ্রেশন। এখন সঠিকভাবে যদি না সাজানো থাকে, সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ যদি না থাকে এবং তোমার ক্লিয়ার এক্সপ্রেশন বা মিনিং যদি না দেয়, তাহলে সেটা সেন্টেন্স হবে না। ক্লিয়ার মিনিং যদি না দেয় তাহলে সেটাকে সেন্টেন্স বলা যাবে না। তাহলে এখন সঠিকভাবে সেন্টেন্স তৈরি হওয়ার জন্য সঠিকভাবে সাজানোটা কিভাবে? এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। এক্সটেনশন অতিরিক্ত কথা, এটা সেন্টেন্স হওয়ার জন্য গুরুত্বপূর্ণ না। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে যদি সাজানো হয় তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। এখন সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন ভার্ব কি থাকতে পারে? মেইন ভার্ব থাকতে পারে, এরপরে অক্সিলারি ভার্ব থাকতে পারে, বা যেটাকে আমরা টু বি ভার্ব বলি সেটাও থাকতে পারে। এছাড়া মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটাই থাকতে পারে। কিরকম? অক্সিলারি ভার্ব দুইটাই থাকতে পারে। কিরকম? যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন,
এরকম হতে পারে। আবার হতে পারে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আবার হতে পারে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইভাবে সাজানো থাকতে হবে। যদি এইভাবে সাজানো থাকে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন এখানে দেখো যে হি লার্নস ইংলিশ। এখানে কি আছে? সাবজেক্টের পরে মেন ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। এখানে দেখো হি ইজ এ স্টুডেন্ট। এখানে কি হলো যে এখানে শুধু অক্সিলারি ভার্ব হলো, মেন ভার্ব নাই। আবার এখানে দেখো হি ইজ লার্নিং ইংলিশ। তাহলে এখানে কি হলো যে অক্সিলারি এবং মেন ভার্ব টেন্স অনুযায়ী সবই টেন্স। পরে যখন তোমরা টেন্সের ক্লাসে যাবে তখন বুঝতে পারবা। তো অক্সিলারি মেন ভার্ব দুইটা আছে। তো এই প্রক্রিয়ায় তোমার সেন্টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, অথবা সাবজেক্ট টু বি ভার্ব অবজেক্ট, অথবা সাবজেক্ট টু বি ভার্ব মেন ভার্ব অবজেক্ট। তো এর ব্যতিক্রম ভাবে কখনো একটা শুদ্ধ সেন্টেন্স লেখা যাবে না। একটা সার্থক সেন্টেন্স কিভাবে হতে পারে, বা একটা সার্থক সেন্টেন্সের কি কি অপরিহার্য বিষয় থাকতে পারে সেটা তোমাদের বলি। প্রথমে হলো কম্পিটেন্স। কম্পিটেন্স যেটা হলো যোগ্যতা। যোগ্যতা ব্যাপারটা কি, যে আমি যদি বলি দে ফিশেস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট ভার্ব সিস্টেমেটিক্যালি সবই সাজানো আছে, তারপরে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, কারণ এখানে কম্পিটেন্সের অভাব আছে। কারণ মাছ কখনো আকাশে উড়ে না। কিন্তু আমি যদি বলি যে দি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এটাকে আমরা একটা পরিপূর্ণ সার্থক সেন্টেন্স বলতে পারবো। তো সার্থক সেন্টেন্স হওয়ার জন্য কম্পিটেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে ইন্টেনশন। ইন্টেনশন মানে হলো যে ইন্টেনশন মানে আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষা ব্যাপারটা পরিপূর্ণ না থাকলে সেখানেও সেন্টেন্স বলা যাবে না। যে যদি বলা হয় যে ওই লাইক আর কিছু বললাম না। এখন ওই লাইক আর কিছু বললাম না, এটাতে বোঝা যাবে না যে আসলে কি পছন্দ করি। কিন্তু যখন বলবো যে ওই লাইক দি ফ্লাওয়ার, তখন কিন্তু ইন্টেনশনের সমস্যাটা থাকলো না। ইন্টেনশনের প্রবলেমটা না থাকাতে আমরা এটাকে একটা সার্থক সেন্টেন্স বলতে পারবো। আবার যদি বলি হি গেভ মি, এখন দেখো এই সেন্টেন্সটায় সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে, কত সুন্দর করে সাজানো। তারপরেও এটাকে একটা পরিপূর্ণ বা সার্থক সেন্টেন্স বলা যাবে না, কারণ মনে প্রশ্ন থাকে যে সে আমাকে কি দিয়েছিল। কিন্তু যখন বলা হবে গিভ মি এ পেন, গেভ মি এ পেন, তখন এটা সার্থক সেন্টেন্স। তাহলে দুইটা উপাদান আমরা পেলাম, যে একটা হলো কম্পিটেন্স আর একটা হলো ইন্টেনশন। এরপরে আমরা আরেকটা উপাদান আছে সেন্টেন্সের, খুবই গুরুত্বপূর্ণ, সেটার অভাব থাকলেও সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। সেটা হলো প্রক্সিমিটি। প্রক্সিমিটি হলো আসক্তি, এর বাংলাটা হলো আসক্তি। তো প্রক্সিমিটিটা কি,
যে যখন এলোমেলো ভাবে সাজানো থাকে, যে রাইস, হে, ইটস, এখানে প্রক্সিমিটির অভাব আছে। এখন আমাদের ওই যে যেভাবে সাজাতে বলছি সেভাবে সাজাতে হবে, তাহলে সেন্টেন্সটার প্রক্সিমিটির অভাব থাকবে না এবং সার্থক সেন্টেন্স হবে। হি ইটস রাইস। যদি বলি মিল্ক, মিল্ক, the cow, the cow, cow as gives, তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সবই আছে, কিন্তু তারপরে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, কারণ এখানে প্রক্সিমিটির সমস্যা আছে, অর্থাৎ আসক্তির সমস্যা আছে। যখন বলবো দি কাউ, the cow gives, gives us milk, তাহলে এটা একটা সার্থক সেন্টেন্স। তাহলে তোমরা কি বুঝতে পারলা যে প্রক্সিমিটি, ইন্টেনশন, এই ব্যাপারগুলো মাথায় রেখে সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ঠিক মতো ব্যবহার করে। তো সেন্টেন্স প্রকারভেদ আমরা জানি যে, অনেকেই জানি যে 5 প্রকারের, তাই না? সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, interrogative, imperative, imperative, optative, optative, and exclamatory. আমরা পরবর্তী ক্লাসে এই সেন্টেন্সগুলো, 5টা সেন্টেন্স নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো ঠিক মতো ফলো করবে এবং আমার সাথে থাকবে, তাহলে সেন্টেন্সটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স পরে শেষ করে আমরা আবার অন্য একটা টপিকে চলে যাব। তো আজ এ পর্যন্ত। আমার ক্লাস তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরা লাইক, কমেন্ট দিয়ে সাথে থাকবে এবং যে কোনো কমেন্টের রিপ্লাই আমি দেব। তোমাদের কোনো সমস্যা থাকলে সে সমস্যাগুলো লিখে জানালে আমি সেই কমেন্টের উত্তর দিব। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে কোনো ক্লাস তোমরা সহজে পাও। তো আরেকটা কথা, যে ইংলিশটা সবসময় স্টুডেন্ট লাইফ শেষ হলেও কিন্তু ইংলিশটা সাথেই থাকে। ওই যে একটা কথা আছে না, সেই কৌতুকটা শুনছো না, যে একটা স্টুডেন্টকে শিক্ষক জিজ্ঞেস করছেন যে বলতো, একটা বাঘ তোমাকে তাড়া করছে, তো তুমি কি করবে তখন? তো ছাত্র বলছে যে স্যার আমি ওয়াল টপকে যাব। তো বাঘও ওয়াল টপকে গেল, তখন তুমি কি করবে? যে স্যার আমি তখন গাছে উঠবো। তো ধরো যে বাঘও গাছে উঠলো, তখন তুমি কি করবে? যে আমি লাফ দিয়ে নদীতে পড়বো, নদীতে পড়ে নদী সাঁতরে ওপারে যাব। তো বাঘও ওপারে গেল, তখন তুমি কি করবে? তখন ছাত্র বলে, স্যার সত্যি করে বলেন তো, আপনি কি বাঘের পক্ষে না আমার পক্ষে? তো কথা হলো, ইংলিশটাও এইভাবে একটা বাঘের মতো তাড়া করে সবসময় স্টুডেন্টকে ফেরে। তো যতদিন পড়াশোনা থাকে, তবে যদি ভালো করে গ্রামার শেখা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায়, তাহলে কিন্তু ওই বাঘের ভয়টা থাকে না। তখন বাঘটা হয়ে যায় বিড়াল, এবং বিড়ালের নরম শরীরে যেমন আদর করা যায় কোলে নিয়ে, তো সেই রকম আর বাঘের মতো দৌড়াতে হবে না ইংলিশ ভালো করে শিখলে। তো বিড়ালের মতো বাঘ হয়ে যাবে বিড়াল। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।